হ্যালো ভিউয়ার্স। তো আমরা যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ কন্টিনিউ করছিলাম, এটা তার নবম ভিডিও। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, এক নম্বর হচ্ছে ব্যুরোক্রেসি, সিভিল সার্ভিস রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে, তার সঙ্গে সঙ্গে আমাদের সোসাইটি রিলেটেড যে কোশ্চেন কিছু আসে, দু একটা। তো সেটা আমি সোসাইটির আন্ডারে ফেলেছি। তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ সিভিল সার্ভিস, আর এই সিভিল সার্ভিস দরকার কেন এতদিন পর্যন্ত। আমাদের তো ইংরেজরা চালু করে গেছে আমাদের দেশে। হ্যাঁ, কে প্রথম চালু করে সিভিল সার্ভিস ইন্ডিয়ায়, এটা আসে সিভিল সার্ভিসের যে হিস্ট্রি আছে, লর্ড কর্নওয়ালিস থেকে শুরু করে সেই হিস্ট্রিটা তোমাকে বলতে বলতে পারে। ঠিক আছে, এবার তখন বলবে যে ইংরেজরা চালু করে দিয়ে গেছিল, কিন্তু এখন বর্তমানে ইউকেতে সিভিল সার্ভিস বলে কোনো এরকম আলাদা কোনো নেই। তো আমরা কেন এটা এখনো কন্টিনিউ করছি, এর প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে তোমাকে ধরবে। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল যে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন, তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটা হয়তো একটু পড়ে নেওয়া ভালো। আর তার জন্যই সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়, ওই এপ্রিলের 21 তারিখ পালন করা হয়। তো এটা জেনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে সিভিল সার্ভিসের যে এগুলো আছে রিফর্ম, সেগুলো কবে কি হয়েছে, ফার্স্ট এআরসি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, সেকেন্ড এআরসি কবে হয়েছে, কি কি রিকমেন্ড করেছে, মানে মূল মূল পয়েন্ট, দু একটা পয়েন্ট, সেগুলোই এনাফ। তারপরে এখন যে রিফর্মটা হচ্ছে, যে ল্যাটারাল এন্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টে তো অলরেডি চালু হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টেও ওইরকম ভাবনা চিন্তায় আছে। ল্যাটারাল এন্ট্রি মানে কোনো একটা বিষয়ে এক্সপার্ট যারা, তাদের সরাসরি এন্ট্রি করানো সিভিল সার্ভিসের, মানে এরিনাই একবারে সরাসরি সিভিল সার্ভিসের না, কিন্তু সেই সমমর্যাদায় তাদের নিয়ে আসা, এক্সপার্টাইজকে কাজে লাগানো। তো এটাতে তোমার কি অভিমত? এর ফলে তো ভ্যাকান্সি যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের, সেটা তো হ্যাম্পার হচ্ছে। তো এতে তোমার কি অভিমত, এতে কি লাভ হবে না ক্ষতি? তো ল্যাটারাল এন্ট্রি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আর কি কি রিফর্ম আনা যেতে পারে ভবিষ্যতের জন্য, আর কি কি রিফর্ম আনা যেতে পারে, তোমার মতে কি কি রিফর্ম আনা যেতে পারে এই সিভিল সার্ভিস সিস্টেমে, বা একটা ব্লক লেভেলের সিভিল সার্ভিস সিস্টেমে কি কি রিফর্ম আনা যেতে পারে? তো এগুলো নিয়ে ধরতেই পারে। বা তোমাকে তারপরে বললো যে তুমি একটা বিডিও অফিসে কতজন ডব্লিউবিসিএস অফিসার থাকে, সবগুলোর নাম বলো। হ্যাঁ, শুধু তো বিডিও থাকে না, সেখানে আরও থাকে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, তারপরে কোঅপারেটিভ ইন্সপেক্টর থাকে। হ্যাঁ, তো একটা বিডিও অফিসে কি কতজন ডব্লিউবিসিএস অফিসার থাকে, সবগুলো নাম বলো, এটা তোমাকে ধরতেই পারে। তারপর আমাদের বাঙালিদের মধ্যে যিনি সিভিল সার্ভিসে প্রথম ছিলেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনার সম্পর্কে দু একটা কোশ্চেন ধরতে পারে, তিনি কোথায় পোস্টেড ছিলেন। ঠিক আছে, তো এটা নিয়ে ধরতে পারেন। তারপর তোমাকে ধরতে পারে যে একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার, আর বা বেসিক ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, তোমার মধ্যে কি কি গুণ আছে এই গুণগুলোর মধ্যে, এটা তোমাকে ধরতে পারে। তারপর তোমাকে ধরতে পারে যে সিভিল সার্ভিসের ইন্টারনাল প্রবলেম কি আছে, বা তুমি এই যে ব্লকে যেটা ধরলাম সেই হায়ারকিটাও ধরতে পারে, যে হায়ারকি অনুযায়ী সাজাও ব্লকে যে কজন ডব্লিউবিসিএস অফিসার আছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে এদিকে ধরতে পারে যে সিভিল সার্ভিসের আর করাপশন, এ দুটো তো এখন মানে সমার্থক শব্দ হয়ে গেছে। তো এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে, বা তোমার সিভিল সার্ভিসে তো এখন সব যে এই যে গ্ল্যামার পাওয়ার এসব দিকে আসে, তো তুমি কি এই বসিজম দেখানোর জন্য কি সিভিল সার্ভিসে আসছো, বা আসতে চাইছো? এটা তোমাকে জাস্টিফাই করতে হবে, যে শুধুমাত্র যে পাওয়ার এইসব দিকে আসছে না, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে। তারপর তোমার আইডিয়াল সিভিল সার্ভেন্ট কে, এটা তোমার জেনে রাখা ভালো। তোমার একজন আইডল থাকার উচিত, তাই না? তো
তো সেই আইডল সিভিল সার্ভেন্টকে সেটা একটু জেনে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটা সার্ভিস তার বাংলা নাম এগুলো একটু জেনে যাওয়া ভালো, ঠিক আছে। তারপরে যে ব্যুরোক্রাসি ভার্সেস প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশনের মাধ্যমে দিলে পরিষেবা ভালো হবে না এই সরকারি থাকলে পরিষেবা ভালো হবে ব্যুরোক্রাসির মাধ্যমে চললে, তো এতে তোমার কি অভিমত সেটা জানতে পারে। এবার আসি যে রিফর্মের যে যে বিষয়গুলো আছে ব্যুরোক্রাসির বা সিভিল সার্ভিসের, যে তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। এখানে গভর্নেন্স বলতে কি বোঝাচ্ছে, বা এই মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স এই শব্দটা বন্ধের দ্বারা কি বোঝাতে চাইছে। এটা তো এই লাস্ট কয়েক বছর ধরে তো এটা ট্যাগলাইন আর কি, তাই না? তো এটা নিয়ে ধরতে পারে। তারপরে গভর্নেন্স শব্দটার মাধ্যমে কি বোঝাতে চাইছে, বা এই গভর্নেন্সের মাধ্যমে যে এআই বা টেকনোলজির যে সংযুক্তি আমাদের যে সিভিল সার্ভিস বা ব্যুরোক্রেসিতে, তো এর ফলে কি কি সুবিধা হচ্ছে। যেমন ধরো ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এর মাধ্যমে কি কি সুবিধা হচ্ছে। আগে যেটা অনেকগুলো স্তরের মাধ্যমে একজন সুবিধাভোগী সে সুবিধাটা পেত, এবং সেই অনেকগুলো স্তরের মাধ্যমে আস্তে আস্তে সেটা করাপশনটা হয়তো বেড়ে যেত বা টাইম টেকিং হতো, কিন্তু এখন সেটা টাইমটাও কম লাগছে, আর সরাসরি সেই যে ভুক্তভোগী বা সরাসরি যে সুবিধা পাবে, তো তার কাছে সরাসরি বেনিফিটটা পৌঁছে যাচ্ছে। তো এরকম ভাবে তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তারপর ধর জিজ্ঞেস করলো যে তুমি একজন সিভিল সার্ভেন্ট বা একজন ব্যুরোক্র্যাট, তোমার কাছ থেকে তোমার এরিয়ার মানুষজন কি কি এক্সপেক্ট করতে পারে, কি কি এক্সপেক্ট করতে পারে, মানে ওই যে গুণের কথা বললাম না একটা, যে ইম্পর্টেন্স কি কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, সেটারই এটা একটা ঘুরিয়ে কোশ্চেন করছে আর কি, তাই না? তারপর ধরতে পারো যে তোমার যে ব্যুরোক্রেসিতে করাপশন হচ্ছে, তোমার অ্যাডমিনিস্ট্রেশনে করাপশন হচ্ছে, তো তুমি কি কি পদক্ষেপ নিবে, স্টেপ নিবে এই করাপশনটাকে প্রিভেন্ট করার জন্য। তারপর যে কোশ্চেনটা আসে যে বেসিক ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নেন্স, যেটা ওই মিনিমাম গভর্নেন্স ম্যাক্সিমাম গভর্নেন্স সেখান থেকে আসছে। আর তার সঙ্গে সঙ্গে যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটির মধ্যে ডিফারেন্স কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো তুমি কোনটা বেশি প্রিফার করবে, অনেস্টি না ইন্টিগ্রিটি। তো এটা একটা সিচুয়েশন বেসড কোশ্চেন হয়ে গেল, এর নিয়ে পরে আলোচনা করব। তো এগুলো গেল ব্যুরোক্রাসি বা সিভিল সার্ভিস নিয়ে আলোচনা। তো এবার এর সঙ্গে সঙ্গেই এই ভিডিওতেই আরেকটা বিষয় আলোচনা করবো যে সোসাইটি রিলেটেড কিছু কোশ্চেন আছে, সোসাইটি আমাদের, তো সেটা নিয়ে আলোচনা করব। কিছু বেসিক কোশ্চেন আছে যেটা অ্যানথ্রোপোলজি বা সোশিওলজিরও পার্ট বলতে পারো। তো এখানে আমি সোসাইটি রিলেটেড কিছু বেসিক কোশ্চেন এখানে বলছি যেগুলো ধরেছে বা ধরার মতন। যেমন ধরো যে গ্লোবালাইজেশন অফ কালচার এটা কি। এখন তো গোটা বিশ্বই একটা গ্লোবাল কালচারের হয়ে গেছে, হ্যাঁ, মানে সে ইউএসএ তে কোনো কিছু একটা কালচারাল কিছু হচ্ছে, সেটাই আমাদের ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ছে, বা আমাদের ইন্ডিয়ার কোনো কালচার সেটা গোটা বিশ্বে হয়তো ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়টা এটা কি, বা এর ফলে কি ইম্প্যাক্ট পড়ছে, প্রো অ্যান্ড কনস। হ্যাঁ, অনেক কালচার হারিয়ে যাচ্ছে, আর অনেক কিছু আবার নতুন করে শুরু হচ্ছে, তাই না? তার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে যে নকশালিজম কি, বা তোমার সোশ্যালিজম কি, ডিফারেন্স বিটুইন সোশ্যালিজম অ্যান্ড নকশালিজম। নকশালিজমের সঙ্গে সঙ্গে মাওইজমের কি পার্থক্য, বা কোনো পার্থক্য আছে কি না, বা তোমার ধরে নিল যে এই মাওইজমের থেকে তখন এই নকশালবাড়ি মুভমেন্ট চলে আসবে। নকশালবাড়ি মুভমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হয়েছিল। তো নকশালবাড়ি মুভমেন্টটা কি, বা তোমার তারা সঙ্গে যারা জড়িত ছিল, চারু মজুমদার আরো যারা ছিল কানু সান্যাল, তো তাদের নামটা গুলো মনে রাখতে হবে। তারপর সঙ্গে সঙ্গে তোমার জিজ্ঞেস করবো যে রেড করিডর বিষয়টা কি, বা আমাদের গভর্নমেন্ট এখন বলছে যে
2026-এর মধ্যে পুরো নকশালিজম এই মাওয়িজমকে হটিয়ে দিবে, মাওবাদী যে একবারে নিশ্চিহ্ন করে দেবে। তো এই বিষয়ে তোমার কি অভিমত? এটা কি একবারে এরকম ভাবে সম্ভব? বা এদের যে এত বিদ্রোহ, আহ, এই যে মাওবাদী সংগঠনগুলোর এত যে মানুষের মধ্যে যে একটা জনপ্রিয়তা পেয়েছিল সেই সব অঞ্চলের মানুষদের মধ্যে, এর কারণ কি কি? তুমি এই এরকম কোন একটা প্রত্যন্ত এরিয়ায় পোস্টেড হলে কি কি পদক্ষেপ নিবে প্রথমে? এই 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 সব যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে তুমি পেরিয়ে পেরোনোর জন্য কি কি পদক্ষেপ নিবে? তো এইসব কোশ্চেনগুলো আসতে পারে। তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে যে ডিফারেন্স বিটুইন সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম, কার্ল মার্কস, তারপরে মার্কস অ্যাঙ্গেলো, তো এদের সম্পর্কে একটু মিনিমাম, যেটা ইনারা যে তত্ত্বগুলো দিয়েছিলেন সেই একটা মিনিমাম একটা ধারণা যদি করে যাওয়া যায় তাহলে আরো ভালো হয় আর কি। তারপরে লেনিনিজম এবং মাওয়িজমের মধ্যে কি পার্থক্য? বা তারপর তোমার এমনি জিজ্ঞেস করতে পারে যে কাস্টিজম বা কাস্ট সিস্টেম আমাদের ইন্ডিয়াতে নিশ্চিহ্ন হওয়া কি আদৌ পসিবল? সেটা এই রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে যে প্রমোট করার মানে আপগ্রেড করার জন্য, তাদেরকে আপলিফমেন্ট করার জন্য যে রিজার্ভেশন সিস্টেম দেওয়া হয়েছে, এর মাধ্যমে কি সত্যি পসিবল সেটাকে নিশ্চিহ্ন করা? এর সঙ্গে সঙ্গে তোমার ওবিসি রিজার্ভেশন রিলেটেড সাচার কমিটির রিপোর্টটাও চলে আসতে পারে। সাচার কমিটির রিপোর্টটা জিজ্ঞেস করতে পারে যে কি রিপোর্ট দিয়েছিল, এটা সবসময় চর্চায় থাকে মানে ওবিসি রিলেটেড। তারপর জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস ভার্সেস জেন্ডার জাস্টিস, বা তোমার গ্লাস সেলিং অফ ওমেন, এটা কি? গ্লাস সেলিং অফ ওম্যান মানে ওমেনদের তো আপলিফমেন্ট করা হয়, কিন্তু অনেক যে প্রতিষ্ঠান আছে যে সেখানে একটা লিমিট থাকে, সে লিমিটের উপরে তারা কোনোদিনই যেতে পারে না। তো এটাকে বলছে গ্লাস সেলিং এফেক্ট ফর ওম্যান। এর সঙ্গে সঙ্গে যে কোশ্চেন আছে কনসেপ্ট, সেগুলো অতটা হয়তো ধরে না। নিউ লিবারালিজম কি বা ইসলামিক ফান্ডামেন্টালিজম কি, তো এদেরকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়? এর সঙ্গে সঙ্গে এখন যেটা সব থেকে সবসময় চর্চিত থাকে বিয়ে রিলেটেড, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ, তোমার কি অভিমত? বা তোমার জিজ্ঞেস করলো যে লিভ ইন রিলেশনশিপ ভার্সেস ম্যারেজ সিস্টেম, তোমার কি অভিমত? বা তোমার জিজ্ঞেস করতে পারে যে যে ম্যারেজ সিস্টেমের ফলে তারপরে যে এই যে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পর যে অ্যালিমনি, এটা নিয়ে এখন একটা বিজনেস টাইপের হয়ে গেছে বলে অনেকের অভিমত। তোমার কি অভিমত এখানে? তারপর তোমার যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তো এই বিষয়ে তোমার কি অভিমত? বা এই যে আমাদের যে সমাজ ব্যবস্থার মূল মূল কি কি সমস্যা আছে, এটা অনেক সময় ধরে যে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থার মূল মূল কি কি সমস্যা আছে বলে তোমার মনে হয়? এই দুটো টপিক নিয়ে এইসব বেসিক কোশ্চেনগুলো আসতে পারে। খুব বেশি গুরু গম্ভীর থিওরি বা এই নিয়ে আলোচনা করতে লাভ নেই, সেগুলো হয়তো ধরবেও না। ইন্টারভিউ বোর্ডে তো ওনারা সবকিছু তৈরি করে যান এসব কিছু না। তিনারা অনেক অভিজ্ঞ মানুষ, তিনারা অনেক বছর ধরে এই সব ফিল্ডে আছেন, গভর্নমেন্টের ফিল্ডে তাদের অনেক এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে তারা এখন যে চোখে সমাজটাকে দেখছে, যে সমাজের যে পরিবর্তনটা তারা চাক্ষুষ করেছে, তো সেই সব নিয়েই একটা সামনের একজন ইয়ং উডবি ব্যুরোক্র্যাটের কাছে তার অভিমতটা তারা শুনতে চায়। তো সেই হিসাবেই এইসব কোশ্চেনগুলো চলে আসে অনেক সময়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এরপরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।